রাষ্ট্রে যারা এখন বর্তমান দায়িত্বে আছেন তাদেরকে আমরা যতদূর পারি আমাদের নিজেদের জায়গা থেকে হেল্প করে নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। আলী তোহা, ফিরে আপনার কাছে, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিলেন আন্দোলনে। যে বিষয়টা আমরা বারবারই বলছিলাম যে ছাত্রদের যে প্রত্যাশা সে বৈষম্যমূলক বাংলাদেশ, এখন আপনি কি ভাবছেন? আমরা যেটা মূলত প্রথম থেকে যেটা চেয়ে এসেছিলাম যে বাংলাদেশে যেন বৈষম্য বিরাজ না করে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই যেন সমানভাবে বসবাস করতে পারি, এই চাওয়াটা নিয়ে আমরা কাজ করছি। আমরা যেমন কোটা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কোটা সংস্কার হয়েছে, রাষ্ট্রের বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কার করেছি। 15 বছর ধরে চলমান যে স্বৈরাচার সরকার ছিল তাকে আমরা প্রতিহত করে একটা বাংলাদেশের নতুন স্বাধীনতা এনে দিয়েছি। পরবর্তী প্রেক্ষাপট কী হবে এটা নিয়ে অনেকে শঙ্কিত, অনেকে আশান্বিত। সব বিষয় নিয়ে আমরা ছাত্র জনতা বা ছাত্রদের পক্ষ থেকে যতটুকু কাজ করা সম্ভব, আপনারা দেখবেন যে গত কয়েকদিন ধরে আমরা যে ধরনের কাজ করতেছি, যে আমাদের দুজন প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন, তারা তাদের মতো রাষ্ট্র সংস্কার বা পরবর্তী সরকার কেমন হবে সেটা নিয়ে আলোচনা করতেছেন। আমরা একটা টিম বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করার চেষ্টা করতেছি, যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে 7টা অধিদপ্তর আছে, আমরা প্রথম দিন ভোক্তা অধিদপ্তরের সাথে বসেছি। তাদের তো কিছু কিছু অধিদপ্তর রয়েছে আমাদের বাংলাদেশে যে লোক সংখ্যা খুবই কম, যেগুলোর প্রয়োজন অনেক বেশি, যে প্রত্যেকটা জেলাতেও তাদের অফিস নেই, এরকম একটা বিষয় রয়েছে। ভোক্তার যেমন আমরা শুনছিলাম যে তারা আমাদের জানিয়েছিলেন যে তাদের সর্বসাকল্যে লোকসংখ্যা 247 জন, তারা সারা দেশে কাভার করবে কি করে। সেই জায়গা থেকে আমরা বাজার মনিটরিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দীর্ঘশ্বাস সাধারণ জনগণ গত কয়েক বছর ধরেই ফেলতেছে। আমি একজন কৃষক পরিবারের সন্তান, আমিও বুঝি এই কষ্টগুলো। আমার বাবা 20 টাকা কেজি আলু বিক্রি করে গ্রামে, আমি ঢাকা শহরে এসে 80 টাকা কেজি সেই আলু কিনে খাই। এই জায়গায় ধরো ভোক্তা অধিদপ্তরের সাথে আমরা বসছিলাম, আমরা চেষ্টা করছি যে ছাত্রদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হেল্প করে বাজার মনিটরিং কাজগুলো করা। তারপর আমরা গতকাল বসেছিলাম বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাথে, তারা একটা লিস্ট আমাদের দিয়েছিলেন যে গত কয়েক বছরে যে একটা সিন্ডিকেটের দ্বারা যে বাংলাদেশে বাজার মূল্য নিয়ন্ত্রণ করা হয়, এখানে বড় বড় কয়েকটা গ্রুপ রয়েছে, এস আলম গ্রুপ, বসুন্ধরা সিটি গ্রুপ, বেক্সিমকো ওষুধ কোম্পানি, এগুলো তারা 96টা কোম্পানি বা বিভিন্ন গ্রুপের নামে তারা মামলা করেছিলেন, কিন্তু তারা দীর্ঘশ্বাসের সহিত জানালেন যে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি নাই, কারণ তারা সরকারের অংশ ছিলেন বা সরকারের দোসর ছিলেন, তারা ক্ষমতায় ছিলেন। সেই জায়গাগুলো থেকে ছাত্র জনতা এখন কাজ করছে যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রত্যেকটা সেক্টরে আমরা যেভাবে পারি হেল্প করব এবং সাধারণ জনগণ আমাদের সাথে থাকবে। রাষ্ট্রে যারা এখন বর্তমান দায়িত্বে আছেন তাদেরকে আমরা যতদূর পারি আমাদের নিজেদের জায়গা থেকে হেল্প করে নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করব আমরা। এই যে আপনি এই যে তরুণ বয়সে এ ধরনের একটি অভ্যুত্থান বা এই ধরনের একটি আন্দোলনে যোগ দিলেন, পরিবার থেকে কোনো চাপ ছিল না বা কি তাড়নায় এই আন্দোলনের সাথে যুক্ত হলেন? জি, পরিবার থেকে অবশ্যই চাপ ছিল। তাড়না যদি বলি তাহলে আমি আমার ক্যাম্পাস লাইফের শুরু থেকেই ছাত্র সংগঠনের সাথে যুক্ত বা বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার সংগঠনের সাথে, তখন থেকেই আমার মধ্যে একটা ভালো মানুষের জন্য কোনো কাজ করার একটা তাড়না, যে একটা মানুষের জন্য একটা ভালো কাজ করলাম, সেটা আমাকে অনুপ্রাণিত করে। সেই জায়গা থেকে যখনই অন্যায় দেখেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি, ক্যাম্পাসের প্রত্যেকটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এখন এসে যখন দেখলাম যে কোটা সংস্কার আন্দোলন 2018 সালে হয়েছিল, আমাদেরই বড় ভাইয়ের আন্দোলন করছেন, তখন ইন্টারমিডিয়েট ছিলাম, তারপরও আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম রাজশাহীতে। তারপর এসে যখন সেটাই আবার বহাল থাকতেছে, সেই সময় এসে নিজেদের মধ্যে মনে হচ্ছিল যে আমাদের হয় মরে যাওয়া উচিত, না হয় একেবারে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা উচিত। এই যে প্রতিবাদের তাড়না থেকে, যে এই বৈষম্য দূর হওয়ার তাড়না থেকেই আমরা মাঠে নেমেছিলাম বা আমরা সর্বশেষ সেটা সফল করতে পেরেছি। এবং পারিবারিক যে বিষয়টা রয়েছে, পারিবারিক চাপ সবসময় থাকতো। পরিবারকে সত্যি কথা বলতে বেশিরভাগ সময় মিথ্যে কথাই বলতাম যে আমি রাস্তায় নেই বা যাই নাই, আমি ইন্টার্নশিপ করতেছি এখন, যে সেখানে অফিসে রয়েছে, এরকম কথা। কিন্তু বাড়ি থেকে প্রতিদিন রাতে আমার ফোন দিয়ে বলতো, বাবা তোমাকে তো মিডিয়ায় দেখলাম, ও অমুক নিউজে তোমাকে দেখা গেল, এরকম একটা বিষয় ছিল। যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে একটা, আমরা সবসময় শিক্ষার্থী সমাজ বা ছাত্র সমাজ সবসময় চেয়েছি যে একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে সকল ধর্ম, সকল শ্রেণী পেশার মানুষ তার নিজ নিজ জায়গা থেকে নিজের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। আচ্ছা, যখন আপনারা কোটা নিয়ে আন্দোলন করছিলেন তখন কি ভেবেছিলেন যে আসলে এই কোটা আন্দোলনটা সরকার পতন আন্দোলনে বা গণ অভ্যুত্থানে রূপান্তর হবে কোনো একদিন? হয়তো না, হয়তো প্রথম দিকে আমাদের এই চিন্তাটা ছিল না, একেবারে শুরুর দিকে আমরা কোটাতেই সীমাবদ্ধ ছিলাম। যখন আমাদের উপর গুলি চালানো হলো,
যখন আমাদের আরও বাধা প্রদান করা হইলো, যখন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা বিষয় হয়েছে বর্তমানে, যে যদি ঢাকার কথাই ধরি, যে পাশের বাড়ির লোকজনকে তার পাশের বাড়ির লোক চেনে না, এরকম একটা বিষয় ছিল। যখন আমাদের উপর চাপ এসেছে, প্রত্যেকটা জনতা কিন্তু এক হয়ে গেছে, সকলে একত্রিত হয়ে প্রতিহত করছে। এই জায়গায় একটা ঐক্যবদ্ধ শক্তি কাজ করেছে। যখন শিক্ষার্থীদের উপর চাপ এসেছে বা হামলা চালানো হয়েছে, তখন তার পরিবারের অভিভাবকরা পাশে দাঁড়িয়েছেন, তার শিক্ষকরা পাশে দাঁড়িয়েছেন। আমাদের পরবর্তীতে যে যখন রাস্তাঘাটে সাধারণ নাগরিকের উপর হামলা চালানো হলো, তখন প্রত্যেকটা সাধারণ নাগরিক এসে অংশগ্রহণ করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা সফল হতে পেরেছি। মানে ছাত্র আন্দোলনটা পুরোপুরি একটা মানে এক ধরনের ছাত্র জনতার আন্দোলনের রূপান্তর হলো। জি।